মাঙ্গলিক প্রকাশ ঘটছে ততক্ষণ আমি আকর্ষণীয় হয়ে উঠতে পারি না। আমি স্বামী হিসাবে মানানসই হতে চাই, পুত্র হিসাবে মানানসই হতে চাই, আমি কর্মী হিসাবে মানানসই হতে চাই, আমি ঋত্বিক হিসাবে মানানসই হতে চাই, আমি ব্যবসায়ী হিসাবে মানানসই হতে চাই। সবসময় আমাদের এটাই গল্প থাকে, আমি যেন মানানসই। আর এটা চাপ, সবসময় চাপ। তার সাথে আমাদের ঠাকুরের জগতের এইটা করো, সেইটা করো, এইটা করতে হবে, সেইটা করতে হবে, এই চাপটা ছেড়ে দেবে, কিচ্ছু করতে হবে। আপনি অন্তর থেকে আপনাকে বুঝুন যে আপনি কি করতে পারেন। আমি বুঝি আমার অন্তর থেকে যে আমার ঠাকুরের জন্য আমি কি করতে পারি। 59,000 কি 60,000 দীক্ষা হয়েছে, এটা বড় কথা না, কিন্তু আমি কি করতে পারি এটা বড় কথা। আমি কি করতে পারি, আমাকে কেউ গাইডলাইন তৈরি করে দিলে আমি ভয়ের চোটে সেটা করবো বটে, কিন্তু ভক্তি আসবে। ভক্তি তখনই আসতে পারে যখন আমার অন্তর থেকে স্বতঃস্ফূর্ত ভাবে এটা বেরিয়ে হতে পারে, ঠাকুর তোমার জন্য কেন করবো। যত দীক্ষা আছে সব আমি দিই, ঠাকুর বলছেন যত দীক্ষা হয় সব আমি দিই। তাহলে যদি দীক্ষা তুমি দাও, তাহলে তোমাকে আমি দুর্বল কর্মী বানাই কি করে? আমি তো তোমাকে ভালোবাসি, তোমাকে অন্তত ভালোবাসি, তাহলে তোমাকে দুর্বল করি কি করে? এইটা গেল একটা কথা। আমি একটা দায়িত্বে আছি, সেই দায়িত্ব থেকে অব্যাহত হলাম বা আরেকজনকে দায়িত্ব নিলাম, তখন আমার প্রথম কাজ কি হবে? আজ থেকে 35 বছর আগে একটা ঘটনা আমি বলি। আমার ব্যক্তিগত জীবনে আমাদের সব ভাইরা ছিলাম, আমরা গেছিলাম কানহা বলে একটা জঙ্গলে। সেখানে ফরেস্ট সাফারি আছে, গাড়ি করে ঘুরছি, গাড়িতে ঘুরতে ঘুরতে ওখানে বাঘ দেখতে যাবো বলে গেছি। তখন আমাকে দেখে মনে হয় বাঘ পালিয়েছে। আমি জঙ্গলে গিয়ে কখনো আজ যদি বাঘ দেখিনি, আমি চিড়িয়াখানার খাঁচা দেখেছি। তো যাই হোক, জঙ্গল যখন প্রদক্ষিণ শেষ হয়ে আসছে, তখন আমাদের যে গাড়ি চালাচ্ছিলেন, ওই ভেতরে গেলে ওখানে ওদের গাড়ি নিয়েই ঘুরতে হয়, জিপসি গাড়িতে। তো তাকে আমি বলছি, যিনি গাড়ি চালাচ্ছিলেন সেই ভাইকে আমি বলছি, ভাই জোরে জোরে হর্ন মারো। তো বললে জঙ্গলে হর্ন মারার নিষেধ। বলে যে ভাই জঙ্গলে হর্ন মারা নিষেধ, কিন্তু তুমি তাও জঙ্গলে হর্ন মারো যাতে বাঘ থাকলে পালিয়ে যায়, না তো আমার পেছনের গাড়িতে যারা আসছে তারা যদি বাঘ দেখে নেয় আমার প্রেস্টিজ পাংচার হয়ে যাবে। মানে নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করছে। 35 বছর আগে একটা ছেলে খেলা বা ঠাট্টার গল্প এটা। কিন্তু আমরা কর্মীরাও যদি কোনো কাজে যদি আমি না থাকি, তাহলে সেই যাত্রাটা ভঙ্গ করার জন্য উতলা হয়ে যায় অনেক সময়, হতে পারে। আমাদের এখানে আছেন দাসুদা, আমি কালকেই না পরশুদিন বলছি, দাসুদা ওই জমির যে ল্যান্ডের কাগজগুলো আছে মন্দিরে দেন, বলে এখন নতুন কমিটি হয়েছে। এইবার একবার প্রশ্ন, নতুন কমিটি হয়েছে তাই বলে কি দাসুদা হারিয়ে গেছে? দাসুদার দাসত্ব হারিয়ে গেল? এটাই আমার প্রশ্ন। তাতে আমি জিজ্ঞেস করলাম তাতে কি হয়েছে? আপনি তো আছেন কমিটিতে, থাকি আর না থাকি বড় পোকা, কমিটি থাকুক আর নাই থাকুক ওই তোমাদের পরিচালনা করবে। ঠাকুরের এরকম আছে না কথোপকথনে? তাহলে আমরা ঋত্বিকরা কমিটিতে থাকি আর না থাকি এটা বড় কথা না। আমি ঠাকুরের ঋত্বিক, যা কিছু হবে সবসময় সব এই ঋত্বিকের দায়িত্ব, সব কিছু। আর এখানে যারা কর্মীরা উপস্থিত আছে, আমরা কি করতে পারি? আমরা তাড়া করতে পারি, মানুষকে তাড়া দিতে পারি। দীক্ষার কাজটা তাড়া দেওয়ার দরকার ছিল না, কেন এটাতে তো আমরা অভ্যস্ত হয়েছিলাম। আজ যখন দীক্ষা কমে যাচ্ছে, তাহলে আমার কাছে একটাই প্রশ্ন আসবে, তুমি মশাই কত দীক্ষা দিতে? 100 দিতে, 50 দিতে, 500 দিতে, 1000 দিতে, আজকে গিয়ে দুটোতে থেমেছ কেন? তাহলে কি ওই দীক্ষাগুলো ভেজাল হয়েছে? যদি তুমি ভেজাল কারবার করে থাকো, তাহলে আজকে তুমি পড়লে কিন্তু বাজারে। আর যদি তুমি তখন ঠিক করে থাকো, তাহলে আজকে ভেজাল দিচ্ছ তুমি কাজে। কোনটা? এইটা বিচারের বিষয় এসেছে। তাই আমি বললাম যে আমি কোথাও বলবো না দীক্ষা দেবে, এবার আপনারা বিচার করেন যে দীক্ষাটা আমি যদি 100 দিয়ে থাকি, আজকে দুটোতে নেমে এসেছি কেন? লোকে কি যার্জন করা ছেড়ে দিয়েছে? না, ছাড়ে। আমি তারা করাটা ছেড়ে দিয়েছি। আমি আগে যেতাম, বলতাম ভাই ওখানে 50 জন রেডি করে রাখো, ওখানে 20 জন রেডি করে রাখো, ওখানে 10 জন রেডি করে। আজও সৎসঙ্গ হয়, আজও মাতৃ সম্মেলন হয়, আজও উৎসব হয়, কিন্তু দীক্ষা কমে গেছে। কারণ আমি তারা করা ছেড়ে দিয়েছি, আমি তারা করা ছেড়ে দিয়েছি। ঠাকুর বলছেন ঋত্বিকদের ঋত্বিকই বাড়ানো দরকার, ঋত্বিকই বাড়ানো দরকার। তাহলে কি হবে? যজমান বাড়ানো দরকার।
যজমান বানাতে গেলে কি করতে হবে? যজমান তৈরি করতে হবে এবং যারা পুরনো যজমান আছে তারা যাতে রিভাইভ করে তার চেষ্টা করতে হবে। সমস্ত দাদারা, মায়েরা, ভাইরা বিশ্ব সংসারে, ভারতবর্ষের আনাচে আনাচে এই যজমান জাগানোর কাজটা করে দিয়েছেন। যজমান জাগানোর কাজের জন্য কোনো ঋত্বিকের আবশ্যকতা আছে বলে নেই, মনে হয় না। কারণ ঋত্বিকরা যেই টিভিতে ছিলেন, ঘরে বসে আমরা থাকি, যেরকম করে থাকি সেইভাবেই থাকতে পারি, কোনো অসুবিধা নেই। কিন্তু এরপরে যে দীক্ষার বিষয়টা এসে গেছে, সেখানে তো ঋত্বিকের দরকার। সেখানে না যাজক চলবে, না অধ্যক্ষ চলবে, না কোনো সাধারণ মায়েদের, দাদাদের বা ভাইদের কারোর দরকার হবে। সেখানে ঋত্বিকের যেটা আমার কার্য, সেই কার্যতে যদি আমি গাফিলতি করি তাহলে বুঝতে হবে অতীতের সেই কার্য যেগুলো হয়েছিল সেটা কোনো একটা ফাঁকের গল্প ছিল। জল মেশানো পুকুর দেখিয়ে আমি ওটা যে দুধের পুকুর, আর নচে ওটা দুধ ছিল, আজকে আমি জল পরিণত হয়েছি। কোনটা ঠিক করে নেব? ঠিক আছে। এই বছর অনেক বড় বড় উৎসব হচ্ছে। উৎসবের জন্য আমি কয়েকটা কথা এখানে যারা আসতেন তাদের বলেছিলাম যে উৎসবগুলো যদি সমবেত প্রক্রিয়ায় হয় তাহলে অনেক বিশাল আকারে হতে পারে এবং এইগুলো ওই অঞ্চলে ঘুরে ঘুরে হতে পারে। তাহলে মানুষের পক্ষে সুবিধাজনক কিছু থাকবে। উৎসবের সময় বলা হয়েছিল যে ঠাকুরের আসন যদি একক ভালো থাকে এবং আসনটার পরে যদি মণ্ডপ বসে, তারপরে যদি আরো কোনো ঠাকুর ঘর হয়, তখন বড়মার ঘরটা ওই পাশে, বড়দার ঘর তার পাশে, এরকম করে বেরিয়ে যেতে পারে। কিন্তু এক মণ্ডপে যখন ঠাকুর সাজানো হচ্ছে, একটাই মণ্ডপে ঠাকুর, বড়মা, বড়দা, তখন কোথাও কোথাও ঠাকুরের ছবিটা এক সাইডে রাখা হচ্ছে। এটা কিন্তু বলা হয় না। যদি এক মণ্ডপে থাকে তাহলে ঠাকুর মধ্যমণি হয়ে থাকে। ঠিক আছে। কিন্তু বহু জায়গায় আছে, আমরা ভুবনেশ্বরের ঋত্বিক সম্মেলনে গেছি, সেখানে দেখেছি ঠাকুরের জায়গায় ঠাকুর এবং তারপরে বড়মার বিগ্রহের জায়গা, তারপরে বড়দার বিগ্রহের জায়গা। এই যে এইরকম করে থাকলে কি হয়, প্রণামটা ঢুকে বেরিয়ে যেতে পারে। এটি ছিল কাজ। আমি চিরকাল দেখে আসছি সমস্ত ছবিতে, এখানে দেখালে ফটোগ্রাফিতে উৎসবের ব্যানারটা টাঙানো থাকবে, সামনে কয়েকজন ঋত্বিক সবাই বসে থাকবে, যার যখন পালা হবে তারা বক্তৃতা দেবেন। এটাই ধর্মসভা হচ্ছে। ধর্মসভা সারাদিন ব্যাপী হোক, এটাই আমি বলেছি। ঋত্বিকরা বলতে পারবে না এরকম বলে দিই, সবাই বলে। আমি বললাম একটা বাচ্চা থেকে শুরু করে বুড়ো অব্দি সবাই বলবে, নিজের বাস্তব অভিজ্ঞতা বলে। বাস্তব অভিজ্ঞতাটা খুব দরকার, কারণ এই বাস্তবের সাথে আমরা কিন্তু রিলেট করতে পারি, সম্পর্কিত হতে পারি। অবাস্তব কিছু যদি বলি অং বংচং করে, সেগুলো আমাদের মাথার উপর দিয়ে বেরিয়ে গেলে কিছু বুঝতে পারবো। তাই তথ্য আমদানি করে বলার থেকে নিজের জীবনে বাস্তব করার মধ্যে দিয়ে যেটা অনুভূতি এসছে সেটা। যেরকম আমি একটা বলেছিলাম যে আমার একজন আত্মীয়, তিনি অভিসম্পাদ করলেন আমার সন্তানদের বা কিছু, আমাকে একটা বিষয় উদ্দেশ্য কার্যক্রমের জন্য তাকে বলছে যে এটাতে সম্মতি দিতে হবে। আমি বললাম এটা আমি পারবো না। তখন তিনি ইনসিস্ট করছেন যে তোমার ক্ষেত্রে হলে কি হবে, দেখি তোমার ছেলেদের কি হয়। আমার মন খারাপ হলো, কিন্তু কিছু বললাম না। ফোন শেষ হলো, আমার মন খারাপ হচ্ছে। বিনায়কদা বলছেন যে চল পুরীর উৎসব যেখানে আমি দেখতে যাই, আর আমি পুরীতে সেই সময় যাচ্ছি, আমার মনের মধ্যে ওই ভাবটা হয়ে গেছে যে এরকম করে বলার দরকার পেয়েছিল আমার সাথে তার এরকম সম্পর্ক না, একটা অনার্য কথা, তাতে আমাকে নাকি সম্মতি দিতেই হবে। এই যে যাচ্ছি আমি একবারও ওই মানুষটার কথা ভাবছি না, আমি ভাবছি ঠাকুরের কথা। আমার মনটা, ঠাকুর তুমি এতটুকু ফাঁক রেখে দিয়েছো কেন, বা আমার চলার কোথায় ফাঁক আছে যে এই ফাঁকার মধ্যে ওর কথাটা আমি এসে ঢুকতে পারলো। তুমি পূর্ণ হয়ে থাকলে তাহলে তো ওর কথা আমার ভেতরে ঢুকতো না, ওটাকে তার ছেলে ভরাতে পারতাম। কিন্তু এটা তো আমার মনের মধ্যে একটা ভার তৈরি করছে। আমি বলতে বলতে যাচ্ছি, সমানে ঠাকুরের সাথে এই কথা বলছি। মাঠে গিয়ে যখন পৌঁছালাম, দেখি যে মনে আর কোনো কথা নেই, শুধু ঠাকুরের কথাই জেগে উঠছে। তিনি দয়া করলেন আমার সাথে, তিনি দয়া করলেন। এই অবস্থাটা আমার মনের মধ্যে যে ভাবটা ছিল, আমি যখন ঠাকুরকে প্রার্থনা করলাম যে কেন তুমি আমার মনের মধ্যে এই ফাঁকটা রেখে দিয়েছো, আমার চলায় কোথায় ফাঁক হচ্ছে ঠাকুর, যে তুমি আমার মনে পূর্ণ অবস্থায় নেই, যে তার অপশব্দ আমার মনে আঘাত দেওয়ার সমর্থ রাখবে। আমি তার ছেলে করতে পারলাম না।
এইটা আমার একটা অভিজ্ঞতা, বাস্তব অভিজ্ঞতা। তাহলে আমরা কোনো অসুবিধার সম্মুখীন হতেই পারি, কিন্তু সেখান থেকে বাস্তবভাবেও উত্তীর্ণ হতে পারে যদি গল্পটাকে অন্যভাবে রচনা করি।